বলে রাধে গো, প্রথমেই একটা কথা তোকে বলছি, কিছু মনে করিস না। তোর বলা হলো না। কেন বলা হলো না কেন? আমি বললাম, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর রে তনুরুচি তরুণতমা। কথাটা সাধারণ অর্থ হচ্ছে, গোবিন্দের মুখমণ্ডল, ওই মুখমণ্ডলটি, ও মুখমণ্ডল যেন শরৎকালের পূর্ণিমার চন্দ্রের শোভাকে জয় করেছে। অর্থাৎ শরৎকালের পূর্ণিমার চাঁদের যে জ্যোতি, যে শোভা, যে সৌন্দর্য, তাকে জয় করে আমার গোবিন্দের মুখমণ্ডল, ওই মুখমণ্ডল। তনুরুচি তরুণতমা, তনু মানে দেহ, রুচি মানে কালার, জ্যোতি, তেজ, যা খুশি বলুন। দেহের জ্যোতি কেমন না, তরুণতমাল, নবীন তমাল গাছকে জয় করেছে। এত সুন্দর। বলি না না, তা ঠিক আছে, কিন্তু বলাটা ঠিক হলো না। কেন? তুই রূপ দেখেছিস কখন? বৈকাল বেলায়। ঠিক, তাই তো বললি যে বৈকাল বেলায়, ভালো করে বুঝতে হবে, বৈকাল বেলায় যমুনায় জল আনতে গিয়ে আমি গোবিন্দ দেখলাম, দাঁড়িয়ে আছে, দেখে এলাম। ঠিক বলে, হ্যাঁ। রূপ দেখেছিস কোথায়, কখন দেখেছিস? বৈকাল বেলায়। কোথায় দেখেছিস? যমুনার ঘাটে। তুই এখন বসে কোথায় আছিস? শ্বশুর বাড়ির ভেতরে। শ্বশুর বাড়ির ভেতরে, এখানে যমুনার ঘাটও নেই। যমুনার ঘাট যেতে গেলে অনেকটা যেতে হবে। আর রূপ দেখেছি, এখন কটা বাজলো? 11:30। তুই দেখেছিস কখন? 5টা, 5:30, 6টার সময়। তাহলে তোকে যদি বলতে বললাম, তোর বলা উচিত ছিল সমুখমণ্ডল জিতি, মানে অন্তত পক্ষে কাল, যাকে আমাদের ইংরেজিতে টেন্স বলে, ওই জ্ঞানটা থাকা উচিত ছিল অন্তত পক্ষে তোর। তুই 64 বিদ্যায় পারদর্শী, অন্তত পক্ষে সময়ের জ্ঞানটা থাকা উচিত ছিল। স্থান এবং কাল কোনোটাই মিলছে না, জায়গাটাও নয়। এখানে তুই কৃষ্ণ দেখিসনি, আর এখন তুই দেখিসনি। তুই দেখেছিস অনেকক্ষণ আগে, অতীতকাল হয়ে যাচ্ছে। তাহলে বলা উচিত ছিল সমুখমণ্ডল জিতি, ওই বৈকাল বেলায় ওই কদমতলায় যেটা দেখে এসেছি, সেই মুখটা শারদ সুধাকর। রাধারানী বলে, সখী রে, সখী রে, কে বললো আমি বৈকাল বেলায় দেখেছি, যমুনার জলে দেখেছি, যমুনার তীরে দেখেছি? তুই বললি। হ্যাঁ বলেছি, দেখেছি বটে, কিন্তু আমি বলবার সময় চোখ দুটি বন্ধ করে বলি, সেরূপে এখনো আমার, এখনোই আমার হিয়ারে মাঝে, সেরূপে এখনো আমার হে হিয়ারে মাঝে, আমি নয়ন মোদে দেখতে পাই, এখনো আমার হে হিয়ারে মাঝে, আমি নয়ন মোদে দেখতে পাই গো, সেরূপই এখনো আমার হে হিয়ারে মাঝে, দেখি আমার বধূ যে দাঁড়ায়ে আছে, এখনো আমার হে হিয়ারে মাঝে। এই যে গান শুনছেন, বিশেষ করে রূপানুরাগ, কৃষ্ণের রূপের বর্ণনা, আপনার কি লাভ আছে? আপনি কেমন ভাবে আস্বাদনকে জীবনে কাজে লাগাতে পারবেন, সংসারে কাজে লাগাতে পারবেন? তবে না গান শোনা সার্থক। না প্রত্যেক বছর শুনি, ওই শুনি তাই শুনছি, গান হচ্ছে তাই শুনছি, এটা রূপ না হয়ে অন্য কিছু হলেও শুনতাম। তাই আসছে বছর আবার হবে সরস্বতী মাই কি জয়, ওই রকম ধারণা নিয়ে গান শোনার খুব লাভ আছে বলে মনে হয় না।
আপনি মন্দিরে এসেছেন, রূপ দর্শনের মাহাত্ম্য এইভাবে কাজে লাগে। আপনি যদি এসে ঠক করে প্রণাম করে দিয়ে চলে যান, ওতে না গৌরাঙ্গের উন্নতি হলো না আপনার উন্নতি হলো। নিতাই গৌর হরি হরি। ভক্তিটা তো অত সহজ বিষয় নয় যে আপনার একবারে ঘরে তোলা ছিল মানসিকের টাকার মতন, এনে ঠক করে নামিয়ে দিলেন, একবারে ঘর চলে গেল না। আমাদের গোবিন্দ বলুন গৌরাঙ্গ বলুন ও বিষয় নয়। আপনি যেটা এসেছেন সেটা ভালো করে দেখবেন। মহাজন বলছে দেখবেন, প্রণামের সময় না থাকলে প্রণাম করবেন না। আমি বলছি আপনি দেখবেন কিরকম নিয়ম। উপর থেকে নিচে পর্যন্ত বার দুয়েক দেখবেন, নিচে থেকে উপর পর্যন্ত বার দুয়েক ধৈর্য ধরে আস্তে আস্তে আস্তে। পাটা কেমন বাঁকা, হাতটা কেমন বাঁকা, কপালে চন্দন আছে কিনা, কটা ফুলের মালা। এই বারবার দেখতে দেখতে কি হবে বলুন তো? বারবার দেখতে 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 খানিকক্ষণ পর চোখ বন্ধ করবেন, দেখবেন ছবিটা ভেতরে চলে গিয়েছে। নিতাই গৌর। পরীক্ষা প্রার্থনীয় না হলে আবার যেখানে দেখা হবে বলবে ভাই ভুল বলেছো, বা পরের বছর যদি আবার আসা হয় বলবে ভাই ভুল বলেছো। একবার কান ধরে স্বীকার করে নেবো আসরে। আপনি এখনই দেখুন, এক দৃষ্টিতে মাইক্রোফোনটার দিকে 5 মিনিট তাকান, চোখ বন্ধ করুন, দেখুন মাইক্রোফোনটা ভেতরে দেখতে পাবেন, একবারে পাবেন। এটাই মনস্তত্ত্ব। তাহলে বিগ্রহ যদি মন্দিরে থেকে যায়, আপনি ঘর থেকে এসেছিলেন আবার ফাঁকা হাতেই ঘর চলে গেলেন, তাহলে সংসারের জ্বালা যাবে? মন্দিরে বিগ্রহ থাকবে, সংসারে জ্বালা থাকবে, কোনোটাই কমবে না। আর মন্দিরের ছবিটা যদি চোখ বন্ধ করে ভেতরে ঘর পর্যন্ত নিয়ে যেতে পারেন, তবেই সংসারের জ্বালাটা প্রোটেক্ট করবে। নিতাই গৌর হরি হরি বল। ভেতরে ভেতরে কি বলবো কে, প্রতিরোধক কি বলে, ইমিউনিটি পাওয়ার বলে না? শরীরের ইমিউনিটির তো প্রচুর চিন্তা, মনের ইমিউনিটির কোনো চিন্তা নাই। নিতাই গৌর হরি হরি বল। শরীর তো প্রচুর কিছু নিতে পারছে অথবা পাচ্ছে না, যত পাচ্ছে না মনে অশান্তি। যতজন বসে আছেন দাঁড়িয়ে আছেন, যত অশান্তি মনে, কারণ মনের অশান্তি গ্রহণ করার মতন ক্ষমতা নাই। ইমিউনিটি পাওয়ার, প্রতিরোধক ক্ষমতা নষ্ট হয়ে গেছে, মনের এনার্জি চাই। তা ওই ছবিটা চোখ বন্ধ করে মনে মনে ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে, তবেই বাইরের ধাক্কা, বাইরের অশান্তি আপনি সহ্য করতে পারবেন। নিতাই গৌর হরি হরি বল। তাছাড়া কোনো উপায় নাই। মাটিতে পা যখন যবে থেকে দিয়েছেন, জ্বালা তবে থেকে শুরু হয়েছে। কার জ্বালা ছিল না? রামচন্দ্রের জ্বালা ছিল না? কার জ্বালা ছিল না? কৃষ্ণের জ্বালা ছিল না? পড়াশুনো করে দেখবেন, একদিন শান্তি পায় নাই। গৌরাঙ্গের জ্বালা ছিল না? একটু পড়াশুনো করে দেখতে হবে, মুখের কথা বিশ্বাস করলে হবে না। প্রত্যেকটি গ্রন্থ পড়াশুনো, যারাই মাটিতে পা দিয়েছে জ্বালা তাদেরকে সহ্য করতে হবে। সংসারের চক্রে পড়লে জ্বালা সবার, কিন্তু তারা চৈতন্য আদি ব্যক্তি যারা, তারা সেই জ্বালাটা সহ্য করার মতন চৈতন্যের প্রভা জোগাড় করতে পেরেছিল বলে তারা বেঁচে গিয়েছে। আমরা পারি না বলে হারিয়ে যাবো। নিতাই গৌর হরি হরি বল। এইটাই পার্থক্য। ওই জন্যই বলছি রূপের কথা। কৃষ্ণের কোন পাটা বাঁকা, চূড়ার ওপর ফুল আছে কিনা, কপালে কটা চাঁদ রয়েছে, এইসব বারবার শুনবেন আর ভাববেন। ভাববেন আর শুনবেন, তাহলে কীর্তনটা ঘর পর্যন্ত যাবে। আর ঘর পর্যন্ত গেলে ঘরের অশান্তি আপনি মন দিয়ে সহ্য করে, মনটা কিন্তু ভালো জিনিসে রয়ে গেল, অশান্তি আর মনে পৌঁছালো না। নিতাই গৌর হরি হরি বল। দুদিন ভালো করে বাঁচতে পারবেন, আনন্দ করে বাঁচতে পারবেন, জ্বালার মধ্যেও বাঁচতে পারবেন। নিতাই গৌর হরি হরি। গলার ক্যান্সারে ছটফট করছে রামকৃষ্ণ, তাই বলে আনন্দ নাই? জিজ্ঞেস করছে প্রভু তোমার এত ব্যথা, বলে না ব্যথা তো শরীরে, মনে তো নাই। হরি হরি বল। তার মানে মন সেই জিনিসটা গ্রহণ করার মতন ক্ষমতা সে পেয়ে গিয়েছে। ব্যথা তো শরীরের, শরীর থাকবে, ব্যথা হবে না, জ্বালা হবে না, রোগ হবে না। তার মানে কি ব্যাখ্যা করবেন? নিতাই গৌর হরি হরি। অনেকে বলে এখন তো দুষ্ট লোকের অভাব না, এখন ঠাকুর রামকৃষ্ণেরও ক্যান্সার হয়েছে। তো হয়েছিল তো কি হয়েছে? তাই বলে তিনি রামকৃষ্ণ নন? তাই বলে তিনি পৃথিবী থেকে হারিয়ে গেছেন? নিতাই গৌর হরি হরি বল। আর তোমার যদি সুস্থ শরীরে 100 বছর বাঁচো, কিছু কাজ না করে, চৈতন্যের সেবা না করে, তাহলে তুমি 500 বছর বাঁচতে পারবে? পারবে না। জয় নিতাই। এইটাই বলার উদ্দেশ্য। রূপের কথা বারবার শুনুন, রূপের বিগ্রহ বারবার দর্শন করুন, প্রণাম পরে করবেন। আগে দেখুন, মাথা থেকে পা পর্যন্ত দেখুন, পা থেকে মাথা পর্যন্ত দেখুন। দেখতে 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 ওই ছবিটা আপনার মনে চলে যাবে। আর এইটাই হবে লাভ। এই করার জন্য এত রাত জেগে কষ্ট করে বসে আছেন, বা আমরা বলছি, যদি আপনাদের আশীর্বাদে আমাদেরও হয়, বলতে বলতে হয়। নিতাই গৌর হরি হরি বল। যাই হোক, অমুখ মণ্ডল জিতি যেতে শারদ সুধা কররে,
মধুর তনু রুচি তরুণ তমাল, দেখলাম এই একটি তমাল গাছকে আশ্রয় করে সেই যমুনার কুলে কেলি কদম্ব মূলে কদম্ব বলে অনেকগুলো চাঁদ। যদি একটা চাঁদ হতো তাহলে তার পরিমিত শোভা নিয়ম একটা জায়গার মধ্যে, কিন্তু অনেকগুলো চাঁদ যদিও সম্ভব নয়, কিন্তু এখানে সম্ভব হয়েছে। অনেকগুলো চাঁদ একসাথে গোবিন্দের দেহের মধ্যে উদিত হয়েছে। অনেকগুলো চাঁদ কোথায়? এবার আমরা একটু আস্বাদন করব। চৈতন্য চরিতামৃতে স্বয়ং মহাপ্রভু সনাতন গোস্বামী পাদের কাছে এই 24.5টি চাঁদের একটি বক্তব্য। 24.5টি চাঁদ যে কৃষ্ণের অঙ্গের কোন জায়গায় কটি চাঁদ কিভাবে বিরাজ করছে সেই কথা আলোচনা করছেন। কৃষ্ণ মুখ দ্বিজরাজ জহিরা কোত্থেকে এলো 24.5টি চাঁদ? দুটি বিশেষ মন্ত্র, যারা যুগলের ভজন করেন, রাধা কৃষ্ণ যুগলের ভজন করেন, তাদের দুটি বিশেষ মন্ত্র জানা প্রয়োজন। একটা হচ্ছে কাম বীজ, একটা হচ্ছে কাম গায়ত্রী। কাম বীজ আর কাম গায়ত্রী একসাথে ভজনা করিলে রাধা কৃষ্ণ লাভ হয় শ্রীরাস মণ্ডলে। সেই কাম বীজ যেটা রাত্রিবেলা আলোচনা হবে, মুরলিক গান পঞ্চমতান, বাঁশি বাজবে। এখন আমরা বাঁশি বাজাতে পারছি না, কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কাম গায়ত্রী। এই যে কাম গায়ত্রী যে মন্ত্রটি, যাদের প্রয়োজন আছে যোগাযোগ করবেন গুরুতত্ত্বের কাছে। তো কাম গায়ত্রী মন্ত্রটিতে 24.5টি অক্ষর আছে। সাড়ে মানে অর্ধেক, আর 24টা গোটা পূর্ণ অক্ষর। এই 24.5টি অক্ষর 24.5টি চাঁদ হয়ে কৃষ্ণের অঙ্গের বিভিন্ন জায়গায় জল জল করছে। কোথায়? কৃষ্ণ মুখ। এবার গুনতে হবে, একটু কষ্ট দেব, মানে গুনলে ঘুম চলে যায়, জানেন তো, একটু কষ্ট দিই। হ্যাঁ, কষ্ট দিতে এসেছি যখন একটু কষ্ট দিই। হ্যাঁ, একটু হিসাব করুন, হিসাব করলে ঘুম চলে যাবে। হ্যাঁ, কৃষ্ণ মুখ মুখ দ্বিজরাজ রাজ। দ্বিজ শব্দের অর্থ ব্রাহ্মণ, দ্বিজ মানে পাখি, দুবার জন্ম, আর দ্বিজ মানে এখানে চাঁদ। যাক, এখানে চাঁদ, আমাদের অন্য কিছু দরকার নাই। তা কৃষ্ণের মুখটা হচ্ছে রাজা চাঁদ 1 নাম্বার, আর বাকি 23.5টার হিসাব হবে। এবার 2 গণ্ড সচিকন। গণ্ড মানে গাল, এত নিটোল, বুঝলেন, এত কালো, এত চিকন, এত নিটোল, আলো পড়ছে তো মনে হচ্ছে দুটো গালের এই জায়গায় যেন দুটো চাঁদ ছটা দিচ্ছে, গোল চাঁদ। 2 গণ্ড সচিকন, যিনি মণি সুদার পন, গণ্ড সুচিকন, যিনি মণি সুদার পন, সেহ 2 পূর্ণ চন্দ্র জানি জানি, সেহ 2 পূর্ণ চন্দ্র জানি জানি। তারপর ললাটে অষ্টমী ইন্দু, তার মাঝে চন্দন বিন্দু। সে হইয়াক পূর্ণ চন্দ্র মানি মানি গো, পূর্ণ চন্দ্র মানি মানি। আমার মুখস্থ আছে, আমি ঝরঝর করে বলে যাব, ধৈর্য ধরে শুনতে হবে। মুখ একটা আগে বলেছি। 2 গণ্ড, গণ্ড মানে গাল, 2 পূর্ণ চন্দ্র, তাহলে 2 আর 1 3। কি গো, 3 বোঝা গেছে তো? একবারে ভেঙে ভেঙে, এতেও যদি না বুঝতে পারেন তাহলে আমার আর কিছু করার নাই, নিতাই গো হরি হরি। মুখ একটা, 2 গাল, 2 3। ললাটে মানে কপালে অষ্টমী ইন্দু। ইন্দু মানে চাঁদ, অষ্টমীর চাঁদ। অষ্টমীর চাঁদ হচ্ছে অর্ধেক চাঁদ। দেখুন, পূর্ণিমার দিন গোটা, 15 দিন পরে অমাবস্যা নাই, অষ্টমীটা হচ্ছে মাঝে, এদিকে 7 দিন, এদিকে 7 দিন, 14 আর অষ্টমী 15। অষ্টমীর চাঁদ হচ্ছে, দেখে নেবেন, অর্ধেক চাঁদ। 3 আর অর্ধেক 3.5। তার মাঝে একটা চন্দন বিন্দু,
অর্ধেকখানা চাঁদের উপরে একটা গোল মতন চন্দনের টিপ, সেও এক পূর্ণ চন্দ্রমানি। তাহলে সেটা যদি একটা চাঁদ হয় তাহলে 4.5 হয়েছে, বোঝা গেছে? দুটো গাল, দুটো মুখ, একটা, 3টে, অর্ধেক 3.5, আর একটা চন্দনের ফোঁটা 4.5। আর 20টা খুব সোজা, ওটা একবার শুনলেই মনে রাখতে পারবেন। 10টা এক জায়গায়, 10টা আরেক জায়গায়, বুঝতেই পারছেন। এবার কর নখ চাঁদের ঠাট। কর মানে হাত, নখ মানে নখ। হাতের 10টা নখে যেন 10টা পূর্ণচন্দ্র নাচছে, বংশী উপর করে নখ চাঁদের ঠাট বংশীর উপর করে না। নখ চাঁদের ঠাট বংশীর উপর করে না। তার ধ্বনি মুরলীর গীত, মুরলীর ধনে মুরলীর গীত, মুরলীর ধনি মুরলীর গীত, মুরলীর গীত। আর সেই গান শুনে আর 10টা চাঁদ নাচছে। এবার পদনখ চন্দ্রগণে তার তলে করে নর্তনে। নখ চন্দ্রগণে তারে করে নর্তনে। নখ চন্দ্রগণে তার তলে করে নর্তনে। ভুবন ভোলাই হইছে নিত নিত গো। ভুবন ভোলাইছে হইছে নিত, হইছে নিত গো। হাতে 10টা চাঁদ নাচছে, আর সেই নাচের গান শুনে পায়ে 10টা চাঁদ নাচছে। এগুলো নিশ্চয়ই মনে থাকবে, সবার নিজের নিজের আছে তো, ওই জন্য মনে থাকবে। হাতে 10টা, পায়ে 10টা, 10 আর 10 20, আর মুখে 4.5। 20 আর 4.5 24 মিলে গেছে। না মেলার মতন কিছু নাই, আশা করি মনে থাকবে। পরে যদি জিজ্ঞেস করে বসি হঠাৎ করে, হ্যাঁ খুব খেপা লোক তো, এখন হঠাৎ বললাম এই বলুন, বলবেন না কেন? এতদিন থেকে কীর্তন শুনছেন, আমরা চেঁচিয়ে চেঁচিয়ে মরলাম, আর বলবেন না? মজা নাকি? বলতে হবে। পদনখ চন্দ্রগণে তলে করে নর্তনে, ভুবন ভোলায় হইছে নিত। এই হচ্ছে 24.5 চাঁদ। এবার কালো রঙের একটা তমাল গাছকে বেষ্টন করে 24.5টা চাঁদ এক জায়গায় উঠেছে। ওই জন্যই তনু রুচি তরুণতমা, আরে চুরে চারু শিখণ্ডক মণ্ডিত রে। শিখণ্ডক মণ্ডিত রে। তাতে মালতী মধুকর মালতী মধুকর মা। কেমন গুনগুন করি গান করিছে, গান করি গান করিছে। বলি যেন একটি ভ্রমরের মালা। গান করি গান করিছে। জানো একটি ভ্রমরের মালা, গুনে গুনে করে গান করিছে। এটার ব্যাখ্যা আমরা প্রথমেই করে নিয়েছি, প্রথমকার গানেই বলে দিয়েছি। চূড়ে, চূড়ায় চারু সুন্দরভাবে, শিখণ্ডক মানে ময়ূরের পাখা। কেন ময়ূরের পাখা, কি জন্য, আগেই বলে নিয়েছি। চূড়ে চারু শিখণ্ডক মণ্ডিত, আর মালতী মধুকর মাল। মধুকর মানে মৌমাছি, ভ্রমর যেন ভ্রমরের মালা। কেন? মালতী মালার মধু পান করব বলে অনেক কালো কালো ভ্রমর ঝাঁক ঝাঁক রূপে একবারে মালাকে বেষ্টন করে গুনগুন 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 গুনগুন। এবার দূর থেকে দেখছি তো সাদা ফুলগুলো দেখাচ্ছে না, এত মৌমাছি যেন মনে হচ্ছে ভ্রমরেরই মালা, মৌমাছিরই মালা, ভ্রমরের মালা, যেন একটি ভ্রমরের মালা। ধনে ধনে বনি নব নাগর কান, ধনে ধনে বনে নাব নাগর কান। ধনে ধনে বনি নব নাগর কান। ধনে বনে নাব নাগর কান।
মোহন ত্রিভঙ্গ ভুবন মনোমোহন রে। আরে মধুর মুরলী করুগা মধুর মুরলী করুক আজ ত্রিভঙ্গ বঙ্কি মঠামে আমার প্রাণ বধূ দাঁড়াইয়ে আছে ত্রিভঙ্গ আমার ধনে মধু দাঁড়াই আছে ত্রিভঙ্গ বঙ্কিমঠামে। ধনী ধনী ধন্য ধন্য ধনী মানে টাকা পয়সা ধনী নয়, ধনী মানে আওয়াজও নয়, এখানে ধনী মানে ধন্য ধন্য। কারা ধন্য? সেই মেয়েগুলো ধন্য, সেই বৃন্দাবনের রমণীরা ধন্য, সেই মা যশোদা ধন্য যারা গোবিন্দকে এত সুন্দর করে সাজিয়েছে। বনি নবনাগর কান, আর এত সুন্দর করে দাঁড়িয়ে আছে বললেন দাঁড়ানো দেখেই জগৎ বলে। তা কি করে হয়? বলে রহয়ে ত্রিভঙ্গ, ত্রি মানে তিন, ভঙ্গ মানে ভাঙা। এবার একটা আলোচনা করি মায়েদের সঙ্গে। আচ্ছা বলুন তো, পুরুষের রূপের কথা আলোচনা হচ্ছে, আচ্ছা বলুন তো, যা তিন জায়গায় ভাঙা, আমরা ভাঙা বলবো না বাঁকা বলবো, যা তিন জায়গায় বাঁকা সে কি করে সবার চাইতে ভালো হয়? আমরা জানি যে সোজা মোটামুটি একবারে সরল ঋজু দৃঢ় বেশ সুঠাম, এই দেখুন তাকে আমরা ভালো বলি, তার রূপেই আমাদের মন আকৃষ্ট হয়। তা যে তিন জায়গায় ভাঙা সে কি করে মানে সবার মন ভুলিয়ে দেয়? বলে তিন জায়গায় ভাঙা, সাধারণ দুর্ঘটনায় ভাঙা, জন্মগত বিকলাঙ্গ ত্রুটি আর রসের টানে বাঁকা, তার মধ্যে পার্থক্য আছে, বুঝলেন? এমনি ধরুন অ্যাক্সিডেন্টে ভেঙে গেল, সে অন্য জিনিস, জন্মগত ত্রুটি সেটা একটা অন্য জিনিস, আর রসের টানে বাঁকা, হ্যাঁ রসের বাঁক কিন্তু আলাদা। বলে কিরকম রসের টানে বাঁকা? বৃন্দাবনে, খুব তাড়াতাড়ি বলি, বৃন্দাবনে তিন রকম রসের বড় টানাটানি। তিন রকম রস মানে তিন রকম প্রেম। একটা হচ্ছে সন্তানের সঙ্গে মা বাবার প্রেম, মানে ওই যশোদা নন্দ মহারাজের সঙ্গে, হ্যাঁ যশোদা নন্দ মহারাজের সঙ্গে গোপালের প্রেম, যাকে বলে বাৎসল্য প্রেম। আর একটা হচ্ছে সখ্য প্রেম, শ্রীদাম সুদাম দাম বসুদামের সঙ্গে কৃষ্ণের ভালোবাসা বা প্রেম, তাকে বলে বন্ধুত্ব প্রেম, সখ্য প্রেম। আর একটা হচ্ছে মধুর প্রেম, বিশেষত রাধারানীর সঙ্গে কৃষ্ণের প্রেম, শৃঙ্গার রস বা মধুর প্রেম। তিন রকম প্রেমের আলোচনায় বৃন্দাবনে হয়, এবং তিন রকম প্রেমের এত টান, এক একজন এক এক দিকে টান। অন্য ব্যাখ্যা কিন্তু অন্যজন করে, আমরা কিন্তু সেটা বলি না। কেউ বলে স্বর্গের দেবতারা ডাকছে তাই মাথাটা বাঁকা, কেউ বলে ওই পৃথিবীর অমুক ডাকছে, কেউ বলে পাতালের ডাকছে, আবার কেউ বলে কৃষ্ণ একবার সাপ হয়েছিল, তিন জায়গায় তিন ঠোকর খেয়েছিল, যায় তিন জায়গায় বাঁকা। আমরা সব আলোচনা করি না, হ্যাঁ ও গল্প বলে বলে শেষ হবে না। আমরা রসের আলোচনা হচ্ছে, রসের কথা বলি। এই দেখুন মাতাটা, যদিও পদাবলিটা এই রূপানুরাগের পদাবলি নয়, পদাবলি আমরা বলছিও না, আমরা একটা লাইন বলবো বোঝানোর জন্য। এটা গোষ্ঠী গানটা হয়, একটা লাইন মাত্র। মাতা টানে গৃহ পানে আর সখা টানে বন পানে, মাতা টানে গৃহ পানে, সখা টানে বন পানে। মাতা টানে গৃহ পানে, সখা টানে বন পানে, মাতা টানে গৃহ পানে, সখা টানে বন পানে। টানগুলো এইরকম। ভক্তের কাছে অনুরোধ, প্রসাদ যারা পেতে আছেন তারা একটু প্রসাদ পেয়ে আসবেন। কর্তৃপক্ষ বারবার অনুরোধ জানাচ্ছেন যে একটু প্রসাদ পেয়ে আসবেন যারা এখনো পাননি। মাতা টানে, মায়েদের মনের ইচ্ছা, মা যারা তোমরা রয়েছো তোমরা বলো, বলো মায়েদের মনের ইচ্ছা চিরকাল ছেলে যেন আমার আঁচলে বাঁধা থাকে। কেউ মুখে বলে না কিন্তু মনে চায়। মায়েদের মনের ইচ্ছা ছেলে যেন মোটামুটি আমার আঁচলে বাঁধা থাকে, মানে ঘরে থাকলে ভালো হয়। সে যত বড় চাকরি করুক অমুক তমুক, 10টার ভাতটা যদি আমি বেড়ে দিতে পারতাম, এর থেকে মায়েদের আনন্দ আর কিছু হয় না। নিজের হাতে ছেলেকে খাওয়াবো চিরজন্ম, এই মায়েদের মানসিক ইচ্ছা। সব সময় আঁচলে মা চিরকাল, সকালবেলায় গোষ্ঠ গান হয়েছে, মা চিরকাল চায় কোনো মতে কৃষ্ণকে গোচারণে পাঠাবে না। বন্ধু আসে, অমুক আসে, তসুক আসে, ঠিক কায়দা করে যত না যেতে দিতে হয়
কিন্তু পারে না, বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়। তো মায়ের টানে চরণ কিন্তু বাৎসল্য প্রেমে নন্দালয়ে বাঁধা। চরণ কিন্তু ঘর থেকে বেরোতে চায় না, কিন্তু চায় না, চাইলে কি হবে? ওই দেখুন, সখা টানে বন ওগো মাতা টানে গৃহপানে, সখা টানে বন পানে। সকাল হলো না হলো শ্রীদাম চলে এলো। কানাই, এখনো বসে বসে খাচ্ছিস মায়ের কোলে? যেতে হবে না, চল চল। মানে কিরকম ব্যাপার জানেন তো? বন্ধুত্বটা ঘরে ঠিক জমে না। একটু বুঝে বলুন, বাবাদেরকে বলছি, বন্ধুত্বটা ঘরে ভালো জমে না। যতই সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দেন, একটু ওই বাগান দিকে না গেলে, একটু ওই মাঠের মাঝে না গেলে, খেলার মাঠে না গেলে, একটু ক্লাব ঘরে না গেলে, বুঝলেন, বেশ বন্ধুত্বটা বেশ হয় না। ওই জন্যই এত বিপদ থাকতেও শ্রীদাম কিন্তু সকালেই চলে আসে। কানাই, যেতে হবে না, এখনো বসে আছিস, কি ব্যাপার রে, যাবি না নাকি? অমুক তমুক বলে কোমরে ধরে এবার সখাদের টানে কোমরটা মাখা সক্ষর রসে। আর একটা টান আছে, এক্ষুনি গান হলো, যারা শুনছিলেন, যারা শুনছিলেন, দোতলার উপর থেকে দর্শন করছেন পোষ্য মিলিত বনমালী গোবিন্দ গোচারণ করে বাড়ি ফিরছেন। আর একবার গোচারণে যাবার সময় দুবার যাওয়াটা এইরকম, মানে দোতলার জানলা একটা খোলা আছে, বুঝলেন, এই রাস্তাতে যাওয়া আসার রাস্তাতে দোতলা বাড়ির একটা জানলা খোলা থাকে সব সময়। যখন কৃষ্ণ এদিকে গোচারণে যায়, ধরুন এদিকে মাঠ আছে, এদিকে যায়, তবু জানলাটা খোলা আছে, তো এইদিকে যায় আর এইভাবে যায়, এইভাবে যায়। মানে আগে যেতে পিছু চাই, মনে হয় বনে যাবার মন নাই। আগে যেতে পিছু চায়, বনে যাবার মন নাই। আগে যেতে পিছু চাই, বনে যাবার মন নাই। প্রত্যেক দিন যদি দুবেলা একই রকম আচরণ করে, তাহলে ঘাটটার কি অবস্থা হয় বলুন তো? ওই দেখুন, রায় টানে নয়নে নিতাই গৌর হরি হরি বল। রায় টানে নয়নে নয়নে নয়নে, রায় টানে নয়নে নয়নে নয়নে। তাই তিন টানে বেঁকেছে, তাই তিন টানে বেঁকেছে, সখ্যবাদ শল্য মধুর, এই তিন টানে বেঁকেছে। সক্ষবাদ শল্য মধুর, তিন টানে বেঁকে। আমার রায় টানে নয়নে নয়নে নয়নে, রায় টানে নয়নে নয়নে নয়নে। রহয় ত্রিভঙ্গ। ওই জন্যই রসের টানে তিন জায়গায় বাঁকা, চরণ বাঁকা, কোমর বাঁকা আর নয়ন বাঁকা। ঘাটটা তিন জায়গায় বাঁকা। কি করা যাবে বলুন? কিছু করার নাই। এত সুন্দর রসের টান জগৎমোহন মূর্তি। আর মধুর মুরলী করু গান, খুব ভালো করে লক্ষ্য করতে হয়। এর আগে যখন লীলা হলো, তখন বলা হলো চাঁদ মুখে বেনু দিয়া। বেনু, অনেকটা রাত হয়ে গেছে তো, 12টার কাছাকাছি বেজে গেছে, এখন আর বেনু বাজালে হবে না। কেন হবে না? কারণ গরুগুলো ঘরে বাঁধা আছে। এখন যদি বেনু বাজায় না, দড়ি ছিঁড়ে বেরিয়ে যাবে। নিতাই গো হরি হরি। ওই জন্যই বেনু বন্ধ। গোচারণে বেনু খুব ছোট দৈর্ঘ্যে হচ্ছে, মানে আমার আঙুলে আমি বলছি, যদিও আমার আঙুলের মাপ নয়, গোবিন্দের আঙুলের মাপ, আমি তো ওতে বলতে পারবো না। 12 আঙুল মাত্র। আমার আঙুলে হলে 4 4 8 8 4 12, এইটুকু মাত্র দৈর্ঘ্যে 7টা ছিদ্র, 7টা ফুটো। একমাত্র বেনুর ব্যবহার হচ্ছে গোচারণে, গরু চড়ানোর ক্ষেত্রে বেনু। দৈর্ঘ্যে ছোট, আওয়াজ মারাত্মক। কোন বনে কোন গরু কোথায় চড়ছে, সবাইকে জড়ো করে নিয়ে যাওয়া, নিয়ে আসা। ওই জন্য বেশি সাউন্ডওয়ালা, শব্দওয়ালা বেনু। অনেক রাত হয়ে গেছে, এত রাত্রে দেখুন, যখন বেনু বাজছিল তখন এখানে জায়গায় মানে বাতাস ঢুকতে পারছিল না, এত লোক ছিল না। এই দেখুন, রাত 12টা বেজে গেছে, একমাত্র যারা গান শুনবে তারা বসে আছে। নিতাই গৌর হরি হরি। আর মধ্যরাত্রির যখন লীলা, তখন বেশি লোকের জায়গা নেই। কারণ রাতের লীলাটা যত কম লোক দিয়ে হয় ততটাই ভালো। কারণ এরপরে হচ্ছে মুরলীর দৈর্ঘ্য সবচাইতে বেশি, 2 হস্ত পরিমিত, 2 হাত। আমার হাতে হলে 18 36 ইঞ্চি, মানে 3 ফুট। এত বড়, বুঝলেন, এত বড়। কিন্তু যতটাই বড়, পঞ্চছিদ্র যুক্ত, 5টা ছিদ্র, কিন্তু আওয়াজ খুব মন্দ, একবারে গম্ভীর। একমাত্র যারা মাঝরাতে জেগে বসে আছে বাঁশি শুনবো বলে,
মুরলির আওয়াজ একমাত্র তাদের কানে পৌঁছাবে। মুরলিক গান পঞ্চম তান কুল কুলবতী চিত চরণী। চরণে আমি কথাটা বলে দিলাম, এর পরের গানে এটার আলোচনা হবে, তখন শুনে নেবেন। নিতাই গৌর হরি হরি বল। তাহলে এবার কিন্তু আমরা মুরলিটা ধরিয়ে দিলাম, রূপের ব্যাপার তো, তারপরে রূপের পরে রাস, ওই জন্যই বাঁশিটা মানে বেনুটা খুলে রেখে দিয়ে, বেনুর কাজ শেষ হয়ে গিয়েছে, বাবা ছেড়ে দাও। এবার মধুর মুরলি করুগা নিতাই গৌর হরি হরি বল। মুরলি করুক গান, করুক গান গো, মধুর মুরলি করুগা আর এত সুন্দর মুখের শোভা, টল মল অলকাতি লোক ঝল মল ও কই রে টল মল অলকাতি লোক মুখ ঝল ও কই রে আদি ভাঙ কি ধন ধন মাধনান কিবা ভাঙ কি ধন ধন মাধনান ও আহারে এ আহারে টলমল অলকা তিলক ছল মল কই মল অলকা তিলক ঝল মল কয়ে আরে ভাঙ কি ধনোয়া ধনান ধনান গো ভাগকি ধনুয়া ধুনানি ধুনানি গো কত কুলবতী পরত বিমোচন লোচন পক্ষী ভরত বিমোচন লোচন সম কুসুম সরবান রে সদম কুসুম সজমানি টলমল অলকা। আচ্ছা মায়েরা, তোমাদের কি বলি, অলকা কি? কেবল বারবার বল, সকাল থেকে বলছে দেখুন, অলকা তিলকা দিতে মায়ের মুখ ঘামে আচম্বিতে অলকা তিল। অলকাটা কি? তিলকটা নাই বুঝি, সবাই তিলক বুঝি, অলকাটা কি? অলকা হচ্ছে চূর্ণ কুন্তল। কুন্তল মানে কেশ, যাদের কোঁচকানো চুল, তাদের সব চুলকুটাকে যদি টেনে বাঁধা হয় না, তা ছোট ছোট পাকানো চুলগুলো ধরা পড়ে না, দেখবেন কপালের পাশে পাক লেগে থাকে জড়িয়ে জড়িয়ে। ওই ছোট 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 কোঁচকানো কোঁচকানো চুলগুলোকে বলে অলকা। একবারে টলমল অলকা তিলক ঝল মল কই আটল মল অলকা তিলক ঝল মল কয়ে ভাং ভায়াকার ভাং। ভাং মানে হচ্ছে ভুরু ভুরু, ওই খাবার ভাং নয়, হ্যাঁ ও আলাদা, ও হিন্দি ভাষা, আমাদের নয়। ভাং মানে হচ্ছে ভুরু। কেমন ভুরু? মারাত্মক ভুরু। কেন মারাত্মক ভুরু? আমাদের দেখুন মাঝখানে কিছু নাই, আর গোবিন্দের দুটোই লাগা আগা, এমন করে নাড়াচ্ছে না, এমন করে এদিক ওদিক করছে, ভুরু দুটো নড়ছে, আর মাঝখানে জোড়া ভুরু, দেখে মনে হচ্ছে কেউ ধনুক নাড়াচ্ছে, বুঝলেন? ভাং কি ধনুমা ধুনা ভাগকি ধনুয়া ধুনানি দাঁড়ান দাঁড়ান, আর কিছুক্ষণ দাঁড়ান, আধ ঘন্টা দাঁড়ান, যুদ্ধের প্রস্তুতি বাজনা বেজে যাবে। ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা, কামদেবের সঙ্গে যুদ্ধ হবে আজকে, তার জন্যই রাষ্ট্রীয় আয়োজন। ওই জন্যই ধনুকটি আগে থেকে নাড়াতে লেগেছেন। কাদের মন যাবে গো? কত কুলবতী বরত বিমোচন লোচন এ দেখুন, যত যত কুলবতী আজকে রাত্রে জেগে বসে আছে, যত যত কুলবতী যারা নিজের নিজের কুল সংরক্ষণে যত্নবান, ভাববেন না কুলবতী মানে ওই আপনারা মায়েরা শুধু নয়, এখানে পুরুষ একজনই, আর পুরুষের কথা একজনেরই হচ্ছে, বাকি সব রমণী, বাকি সব রমণীর ভাব প্রাপ্ত।
যারা আপন আপন কুল কুণ্ডলিনী সম্পর্কে যত্নবান সচেতন, একমাত্র তারাই কুলবতী। মধ্যরাত্রিতে তারাই জেগে বসে আছে। কারা জেগে বসে আছে? শ্রীমদ্ ভাগবত গীতা বলেন, ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রয়তি সংযমী। সাধারণ মানুষের পক্ষে যেটা ঘুমানোর জন্য রাত, আর যোগী প্রেমিকদের জন্য সেটাই তপস্যার সময়, নিতাই গৌ, জেগে থাকার সময়, নিতাই গৌ হরি। ওই জন্য মধ্যরাত্রিতে আজকের দিনে যে কুলবতীরা জেগে আছে তাদের কুলব্রত সবকিছু জলাঞ্জলি দিয়ে আজকে গোবিন্দের চরণে তাদেরকে টেনে নামাবে বলে আজকে ধনুকের প্রস্তুতি হচ্ছে, বুঝলেন? মানে সাম দেওয়া হচ্ছে যুদ্ধের আগে। হ্যাঁ, কত কুলবতী বড় কবি মোচন মদনের আছে 5টা বাণ, গোবিন্দের একটাই যথেষ্ট। মদনের 5টা বাণ আছে, গোবিন্দের একটাই যথেষ্ট। কি? নয়ন বাণ। হ্যাঁ, কেমন বাণ? বিষম কুসুম সরবাণ। জ্বলে যাবে, ছারখার হয়ে যাবে, অথচ মরবেন না। দেখুন কথাটা আমরা অত তলিয়ে ভাবি না তো গান শোনার সময়, একটু ভাবতে হবে। কুসুম স্বর কি করে হয়? কুসুম মানে ফুল, স্বর মানে তীর। ফুল একটু সৌন্দর্যের প্রতীক, কোমলতার প্রতীক। এই দেখুন, এই দেখুন। হ্যাঁ, এবার যদি বলুন ফুলের তীর, আচ্ছা মুশকিল, ফুলের তীর কি করে হয়? তীর তো বধ করার প্রতীক, মানুষকে মারার প্রতীক। তীর দিয়ে মানুষকে বধ করা হয়, মারা হয়, মারধর করা হয়। তো ফুলের তীর কি হয়ে গেল না? কথাটা মানে গন্ডগোলে হয়ে গেল। ফুল হচ্ছে কোমলতার প্রতীক, সৌন্দর্যের প্রতীক। তীর হচ্ছে প্রাণঘাতী, নৃশংসতার প্রতীক। তাহলে ফুলের তীর কি করে হয় বলে? ওইটাই তো মজা। এই প্রেমা যার মনে, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বলছেন, তার বিক্রম সেই জানে, যেন বিষামৃতে একত্র ভোজন। একটু বুঝিয়ে বলি এক লাইন। কালকুট বিষ, যে বিষ কোনোভাবেই নষ্ট হয় না, কোনো ওষুধে কাজ হয় না, খেলে মরবে। মনে করুন 2 চামচ কালকুট বিষ একটা কাপ পাত্রতে নেওয়া হয়। আর অমৃত, যেটা স্বর্গের অমৃত বলে, যেটা খেলে মানুষ অমর হয়ে যায়, দেবতারা অমর হয়েছে, তা 2 চামচ অমৃত ওই সঙ্গেই দেওয়া হয়। যে ভালো করে চামচে করে নেড়ে আপনাকে খাইয়ে দেওয়া। দুটোই তো নষ্ট হয় না, দুটোই তো কাজ করবে। বিষ যতটা যাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, অথচ আপনি মরবেন না। কেন? তার সঙ্গে অমৃত দেওয়া আছে। কৃষ্ণ প্রেমের অনুভবটি হচ্ছে এইরকম। এই প্রেমার আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ। একটা আখের দাঁড়াকে ভালো করে গরম করে আপনাকে চেবাতে দেওয়া হবে। আপনি মিষ্টি ভেবে কচমচিয়ে যেই চিবিয়ে দিয়েছে না, ছ্যাঁকা লেগে গিয়েছে। কিন্তু দেখুন দুরকম ভাব আছে। ছ্যাঁকা লেগেছে বলে বার করতে পারবেন না, কেন? রসটা কিন্তু গড়িয়ে গড়িয়ে পড়ছে। রসের আস্বাদন পাবেন, অথচ জ্বলেও যাবে। নিতাই গৌর হরি হরি। এই প্রেমার আস্বাদন। কথাগুলো তো আমি বলছি না, কত বছর আগে লেখা। তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জ্বলে তবু না যায় ও তেজনে। মুখ জ্বলে যায়, অথচ তেজন মানে ত্যাগ করা, বার করা যায় না। এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, যেন বিষামৃত একত্র ভোজনে। এই সংসারে থেকেও যদি কৃষ্ণ প্রেমের নয়নবান কারোর দিকে একবার এইভাবে তাকিয়েছে, সোজা করে তো দেবে না, সব সময় উল্টো করে এইরকম করে। কেউ যদি আপনার দিকে সোজা করে তাকায়, এই দেখুন আমি আপনার দিকে সোজা করে তাকাচ্ছি, আপনি আমার মনের ভাব, আমি আপনার মনের ভাব বুঝতে পারবো। কেউ যদি এই রকম করে তাকায় না, তাহলে মারাত্মক ব্যাপার। কি বুঝলো, কি ভাবলো কে জানে, অমন করে কেন তাকালো, মানে খচখচনিটা ভেতরে ধরিয়ে দিল। ওই জন্য বিষম কুসুম সরবাণ, নিতাই গৌর হরি হরি। বিষম কুসুম সরবাণ, সরবাণী গো, বিষম কুসুম সরবাণী, সরবাণী গো। আরেকটা জিনিস আছে পুরুষের, বিশেষ করে কার রূপের কথা আলোচনা হচ্ছে, পুরুষের। রমণীর নজর দিয়ে যদি দর্শন করেন, পুরুষের আরেকটি জায়গা মুখের মধ্যে মারাত্মক। কোথায়? এবারে বান্ধুলি বন্ধু
অধরে মধু মাখল ধলে বন্ধু অধরে মধু মাখলো মধু